বৃষ্টি ভেজা এক সন্ধ্যা, শহরের ব্যস্ততা থেকে বহু দূরে এক শান্ত গ্রামীণ জীবনে নেমে এসেছে সন্ধ্যার নিস্তব্ধতা। গ্রামের পুরনো ক্লাব ঘরটা, যা টিনের চালা বৃষ্টির ফোঁটা টুপটাপ শব্দে যেন এক অদ্ভুত সুর তুলছে। কাঠের জানালায় ঝাপসা দেখা যাচ্ছে বাইলের আধার। ভেতরে একটি মরচে পড়া পেতলের লণ্ঠন টিমটিম করে তার ক্ষীণ আলো ছড়িয়ে রেখেছে, যেন অতীতের কোনো অস্পষ্ট স্মৃতি। শঙ্করদা যদি গল্প না শোনায় তাহলে সত্যি বলছি এই সন্ধেটা একদম মাটি। হ্যাঁ রে, দাদার গল্পের যে কি টান, শুনলেই মনে হয় যেন সবকিছু চোখের সামনে ঘটছে। আমি তো মনে মনে দাদার সাথে তার গ্রামেই চলে যাই। চুপ, লাঠির শব্দ শোনা যাচ্ছে, দাদা আসছে। কথা শেষ না হতেই পুরনো কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলেন শঙ্করদা। পরনে তার ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি, যা তার শুভ্র চুলের সাথে মানানসই। চোখে এক অদ্ভুত গভীরতা, যা কেবল অভিজ্ঞতার আলোয় ঝলমল করে। কি খবর রে সব? দাদা, তুমি না এলে আমাদের আর কেমন জমে বলো। আচ্ছা, এই নাও দাদা, তোমার চাটা নাও। দাদা, আজ ওয়েদারটা সেই রকম ছমছমে। তাই তো, আজ রাস্তায় আসতে আসতে ভাবলাম তোমাদের এমন একটা ঘটনা বলবো, যা আজও যখন ভাবি তখন আমার শরীরের প্রতিটা লোম শিউরে ওঠে। সেই রাতের কথা মনে পড়লে আজও আমি ঘুমাতে পারি না। বাইরে তখন আকাশ ভেঙে নামলো এক বজ্রপাতের আলো। মুহূর্তে গোটা ঘরটা সাদা আলোয় ঝলসে উঠল, পরক্ষণে গভীর অন্ধকারে ডুবে গেল। তখন আমার বয়স 25। আমি সরকারি জরিপ অফিসার হিসেবে গ্রামের পর গ্রামে ঘুরে বেড়াতাম। আমার কাজটা ছিল বেশ ইন্টারেস্টিং, কিন্তু প্রায়শই ক্লান্তি নিয়ে আসত। সেদিন আমি এসে পৌঁছালাম চৌধুরীপুর গ্রামে, এমন এক জায়গা যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। সময় যেন থমকে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। গ্রামের মাটিতে পা রাখতেই মনে হলো আমি যেন অন্য কোনো জগতে পা ফেলেছি। কাঁচা মাটির রাস্তা, দুপাশে ঘন বাঁশবন, শাল আর মহুয়ার গাছপালা যেন গ্রামটাকে পরম মমতায় ঢেকে রেখেছে। সারি সারি মাটির ঘর, কিছু কুঁড়ে ঘরের পাশে জোড়া শালপাতার থালা উল্টো করে রাখা। তখনকার দিনে গরুর গাড়ি ছাড়া কোনো যানবাহনের চিহ্ন নেই। চারিদিকে এক অদ্ভুত নীরবতা, যা শহরের কোলাহলে অভ্যস্ত আমার কাছে একদমই নতুন। ওখানে পৌঁছতেই দেখি গ্রামের প্রধান বাবু জনা কয়েক গ্রামবাসী নিয়ে আমাকে স্বাগত জানালেন। আসুন আসুন শঙ্করবাবু, ওয়েলকাম টু চৌধুরীপুর। নমস্কার। আপনি প্রধান বাবু? এই তো, আপনি একদম ঠিক ধরেছেন। প্রধানের মুখে চিন্তার রেখা, চোখে এক অস্পষ্ট সতর্ক বার্তা। বাবু, আপনি তাহলে এখানে একা থাকবেন? হ্যাঁ, তা তো থাকতেই হবে। একা মানুষ আমি, এইভাবে অভ্যেস হয়ে গেছে আমার। কেন, আমার কি কোনো জায়গার বন্দোবস্ত হয়নি নাকি? না না, আপনার থাকার জন্য একটা খালি বাড়ি আছে। কিন্তু কিন্তু কি? না না, ও তেমন কিছু নয়। চলুন আপনার থাকার ঘরটা দেখিয়ে দিই। লোকটি আমায় একটা পুরনো বাড়ির দিকে নিয়ে চলল। বাড়িটি দেখে মনে হলো বেশ পুরনো। মনে হলো বছরখানেক ঘরটি অব্যবহৃত হয়ে পড়েছিল। ভেতরে ঢুকে দেখলাম স্যাঁতসেঁতে দেয়াল, মাথার উপরে কড়ি কাঠ। আমি বেশ কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে দেখছিলাম বাড়ির চারিপাশটা। কি চলবে তো? চলবে বই কি, খুব চলবে। বৃষ্টি বাদলের দিনে আশা করি খুব একটা অসুবিধে হবে না।
তা আশা করি দিব্যি চলে যাবে। তবে শোনেন বাবু, সন্ধ্যার পর কখনো বাইরে বেরোবেন না, বিশেষ করে ওই শ্মশানের দিকটায় ভুলেও যাবেন না। কেন? ওদিকটায় কি আছে প্রধান মশাই? চোর ডাকাতের ভয় নাকি? ওখানে যারা আছে বাবু, তারা এক কথায় নিশাচর বলা চলে। যদিও তাদের দেখা দিনের বেলাটিতে পাওয়া যায় না, তবে রাতে তারা তাদের কাজ হাসিল করে নেয়। আমি ব্যাপারটাকে গ্রামীণ কুসংস্কার ভেবেই উড়িয়ে দিলাম, কিন্তু মনের গভীরে এক অস্পষ্ট উদ্বেগ বাসা বাঁধল। আমি তখনও বুঝতে পারিনি যে ওই গ্রামের মাটি আমার জন্য কিছু এক ভয়ানক সত্য লুকিয়ে রেখেছিল। দিনের বেলায় চৌধুরীপুর গ্রামটা যেন এক রঙিন পোস্ট কার্ডের ছবি। শিশুরা পুকুর পাড়ে লাফাচ্ছে, তাদের কলরবে ভরে উঠেছে আকাশ বাতাস। মহিলারা কপালে সিঁদুর দিয়ে, মাথায় জল ভরা কলসি নিয়ে দল বেঁধে ঘরে ফিরছে। দুপুরে চাষিরা পাট খেতে কোমর ডুবিয়ে কাজ করছে, তাদের মুখে বাউল গানের সুর যা দূর থেকে ভেসে আসছে। গোটা গ্রাম তখন জীবন আর প্রাণ চঞ্চলতায় ভরপুর। কিন্তু সন্ধ্যা নামলেই এই সুন্দর গ্রামটিতে সত্যিই এক অদ্ভুত নীরবতা আর ধোঁয়াশায় মোড়া এক অন্য রূপে ধরা দিত। দোকানপাট বন্ধ হয়ে যেত, ঘরগুলোর লণ্ঠন নিভে যেত একে একে। এমনকি গ্রামের কুকুরগুলো তখন ডাকতে সাহস পেত না, যেন তারাও এক অদৃশ্য ভয়ে চুপ থাকত। একদিন কাজ শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। খাতাপত্র গোছাতে গোছাতে রাত প্রায় 9:30 বেজে গেল। ভাত, আলু মাখা আর ডিম ভাজা খেয়ে মোটামুটি সারাদিনের ক্লান্তিটা মিটে গেল। বাইরে দেখলাম আকাশটা বেশ ঘন হয়ে আছে, তারা আর কোনো চিহ্ন মাত্র নেই। ঝোড়ো হাওয়া সামনের বাঁশবনকে প্রবল বেগে দুলিয়ে দিচ্ছে, যার সরসর শব্দ মাঝে মাঝে ভয় ধরিয়ে দিচ্ছে মনে। ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়েছে। যে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল তাতেও ক্ষীণ আলোর কোনো চিহ্ন মাত্র পেলাম না। বুঝলাম গ্রামবাসীরা এখন গাঢ় ঘুমে আচ্ছন্ন। আমিও এসব দেখতে দেখতে প্রায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ আমার কানে এলো এক কান্নার শব্দ, খুব মৃদু, যেন বহু দূরে কারুর চাপা হাহাকার। এটা কি বাতাসের শব্দ? না তো, নাকি আমার মনের ভুল? জানালার ফাঁক দিয়ে উকি দিতেই একটা দিকে আমার চোখ আটকে গেল। শ্মশানের দিক থেকে একটা সাদা শাড়ি পরা মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। এই গাঢ় অন্ধকারেও স্পষ্ট বুঝলাম তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন করুণা আর গভীর যন্ত্রণায় ভরা। মুখটা অসম্ভব ফ্যাকাশে। মেয়েটির চলার ভঙ্গিটা স্বাভাবিক ছিল না। আমি এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ না করে ছাতা নিয়ে বাইরে বেরোলাম। আমার মানবিক সত্তা কিছুতেই আমাকে ঘরে আটকে রাখতে পারল না। কে তুমি? এত রাতে এই বৃষ্টির মধ্যে একা কোথায় যাচ্ছ? মেয়েটি তার কান্না থামিয়ে কিছুক্ষণ নীরব হয়ে আমার দিকে চেয়ে, আমি খুবই বিপদগ্রস্ত। আমার বাবা ওখানে খুবই অসহায় অবস্থায় পড়ে আছেন, কেউ সাহায্য করছে না। তার কণ্ঠে এমন অসহায়তা ছিল যে আমি আর এক মুহূর্তেও
পিছু ফিরতে পারলাম না। তোমার বাবার কি কিছু অসুখ করেছে? আপনি তাড়াতাড়ি চলুন, সব বুঝতে পারবেন। আমি আর কিছু না ভেবে তার সাথে চলতে শুরু করলাম, কিন্তু আমার ভেতরের অজানা এক ভয় আমাকে ক্রমাগত সতর্ক করছিল। প্রায় মিনিট 5 হেঁটেই চলেছি। পুকুর পাড়ের সরু আঁকাবাঁকা পথ ধরে যেতে যেতে মনে হলো এটা শ্মশানের দিকে যাওয়ার রাস্তাটা। পথটা এতটাই নির্জন আর অন্ধকার যে মনে হচ্ছে যেন পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। চারপাশে কেমন একটা পচা ফুলের গন্ধ, পুরনো চিতার ছাই আর ধূপের গন্ধ বাতাসে মিশে এক অদ্ভুত অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। পাশের বাঁশবন তখন ঝোড়ো বাতাসে বেশ দুলে চলেছে। তার সরসর শব্দ যেন কোনো অশরীরী আত্মার উপস্থিতি বোধ হচ্ছে। দূরে শেয়ালের একটান ডাকে হঠাৎ চমকে উঠলাম। মেয়েটি আমার থেকে একটু এগিয়ে ধীরে ধীরে হাঁটছে। তার ভেজা চুল থেকে টপ টপ করে জল পড়ছে, আর তার পায়ে নুপুরের ক্ষীণ শব্দ বাতাসে ছেদ করছে, যা আমার হৃদস্পন্দনটা আরো বাড়িয়ে তুলছে। পথের মাঝে একটা বেশ পুরনো পুকুর এলো। তার ধারে বিশাল এক অশ্বত্থ গাছ। দেখে মনে হয় গাছটা প্রাচীন আমলের। গাছটায় লাল সুতোর বাঁধন, আর তার নিচে ভাঙা মাটির প্রদীপ পড়ে। এইসব দেখে মনের আশঙ্কাটা ধীরে ধীরে প্রকট হতে লাগলো। মনে হলো কেউ বা কারা যেন আমাদের অনুসরণ করছে। এক অদৃশ্য উপস্থিতি আমাদের দিকে তীক্ষ্ণ নজর রাখছে। অবশেষে আমরা একটা ভাঙা ঘাটের পাশে পৌঁছালাম। অন্ধকার আর কুয়াশায় ঢাকা সেই জায়গায় শুয়ে আছে এক বৃদ্ধ মানুষ। তার গলায় গভীর কাটা দাগ, যা থেকে শুকনো রক্তের ধারা নেমে এসেছে শরীরে। ভয়াবহ সেই দৃশ্য দেখে আমার বুকটা কেঁপে উঠল। কি এ তো মৃতদেহ, তুমি যে বললে। এই বলেই আমি মেয়েটির দিকে ফিরতেই দেখলাম সে নেই। আরে তুমি কোথায় গেলে? মেয়েটিকে আমি কোথাও না দেখতে পেয়ে আমার বুকের রক্তটা যেন এক নিমেষেই শুকিয়ে গেল। কোথাও কেউ নেই, চারিদিক নিস্তব্ধ। আমি বাড়ির দিকে ফিরতেই যাব। হঠাৎই কারো ঠান্ডা বরফ ছোঁয়া হাত আমার কাঁধে এসে পড়ল। আমার সমস্ত শরীর যেন নিমেষেই জমে গেল। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। দেখলাম মেয়েটি দাঁড়িয়ে আছে, কিন্তু তার রূপ সম্পূর্ণ ভিন্ন। তার চোখ দুটো রক্তবর্ণ, যেন দগদগে আগুন জ্বলছে। ঠোঁট নীলচে আর মুখে ফুটে উঠেছে এক বিকৃত ভয়ঙ্কর হাসি, যা কোনো স্বাভাবিক মানুষের মুখে সম্ভব নয়। আমার বাবার সৎকার এখনো হয়নি। কত লোকের পায়ে হাতে পড়েছি, একজনও কেউ সাহায্য করেনি। তুমি কি এই কাজটা করবে? চারপাশে তখন এক অদ্ভুত কুয়াশা নেমে এসেছে। তারই মধ্যে কিছু কালো ছায়া এদিক ওদিক ঘোরাঘুরি করছে। মুহূর্তের মধ্যে হঠাৎ শুনতে পেলাম লোম খাড়া করা এক অদ্ভুত সুরেলা গান। पिता के साथ है अब सफरिया। মেয়েটি
তার মৃত বৃদ্ধ বাবার মাথা কোলে নিয়ে এক অদ্ভুত ভয়ঙ্কর গান গাইছে। সেই সুরে যেন শত শত মৃত আত্মার চাপা কান্না আর হাহাকার মিশে আছে। সুরটা ছিল মর্মস্পর্শী, কিন্তু তাতে মিশেছিল এক তীব্র বিষাদ যা আমার হৃৎপিণ্ডকে সজোরে আঘাত করছিল। আমি খেয়াল করলাম আমি আর পা নাড়াতে পারছি না। আমার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। মনে হচ্ছে সময় যেন থেমে গেছে। আমি এক ভয়ানক দুঃস্বপ্নের মধ্যে আটকে পড়েছি, যার থেকে আর মুক্তি নেই। আমাদের সৎকার হয়নি, আমরা মুক্তি চাই। এই শ্মশানের মাটিতে আমাদের আত্মারা আটকে আছে। শত শত কণ্ঠে সেই আর্তনাদ আমাকে পাগল করে দিচ্ছিল। আমি অনুভব করতে পারলাম সেই অতৃপ্ত আত্মারা আমার দিকে এগিয়ে আসছে। ভয় আর আতঙ্কে আমার সমস্ত শরীর অসাড় হয়ে গেল। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। পরের দিন ভোরে আমার জ্ঞান ফিরল। দেখি শ্মশানের ভেজা মাটিতে আমি শুয়ে আছি। আমার শরীরটা হিমশীতল, যেন দীর্ঘক্ষণ ধরে ঠান্ডায় পড়েছিলাম। আশেপাশে দেখি কেউ নেই, না সেই মেয়ে, না বৃদ্ধের মৃতদেহ, না কোনো ছায়া, কেবল পোড়া কাঠ আর ছাইয়ের গন্ধ। ভোরবেলার আবছা আলোয় শ্মশানটা আবার নির্জন, শান্ত মনে হচ্ছে, যেন গত রাতের কোনো ঘটনাই ঘটেনি। কোনো রকমে উঠে আমি গ্রামের রাস্তা ধরে ফিরছিলাম। কিছু গ্রামের মানুষ আমায় ওই রাস্তার পথ থেকে ফিরতে দেখে তারা চমকে উঠল। আমি তাদের কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনার কথা বললাম। তার মধ্যে বৃদ্ধ লোকটির মুখ ফ্যাকাশে লাগলো। তুমি ঠিক বলছো? একটি বুড়ো আর একটি মেয়ে? জানতে পারলাম বছর 10 আগে এক ডাকাতের দল ওই বৃদ্ধকে মেরে শ্মশানে ফেলে দেয়। তারা তার সব সম্পত্তি লুট করেছিল। সেই বৃদ্ধের এক মেয়ে ছিল, সে বাবাকে বাঁচাতে পারেনি। ডাকাতের হাত থেকে নিজেকে বাঁচাতে ওই রাতে মেয়েটি নদীতে ঝাঁপ দিয়েছিল। তাদের দুজনেরই সৎকার ঠিকমতো হয়নি। গ্রামবাসীরা ডাকাতদের ভয়ে কাছেও ঘেঁষতে পারেনি। সেই থেকে ওই রাতগুলোতে শ্মশান থেকে তাদের কান্নার শব্দ শোনা যায়, আর অনেক সময় নাকি তাদের আত্মারা সাহায্য চায়। কেউ কেউ বলে তারা এখনো মুক্তি চায়। গ্রামবাসীর কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠল। মনে হলো আমি কেবল এই ঘটনার সাক্ষী ছিলাম না, বরং আমি সেই অতৃপ্ত আত্মাদের আর্তনাদ অনুভব করতে পেরেছিলাম।